কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব। 24 ঘন্টায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুলিতে আহত ট্রাম্প। পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারণার সময় হামলায় রক্তাক্ত, প্রাণ গেল সমর্থকের। হত্যা চেষ্টা বলছে FBI। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নিন্দার ঝড়। কক্সবাজারের সীমানা প্রাচীর টপকে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সন্ত্রাসীদের এলো পাতাড়ি গুলি। APBN-এর এক সদস্য আহত। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এবং ফুটবল উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বিশ্ব। মধ্যরাতে ইউরো শিরোপা লড়াইয়ে মুখোমুখি পরাশক্তি ইংল্যান্ড ও স্পেন। ভোরে কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলা ব্লকের পর এবার গণপদযাত্রা। কোটা বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচির 14তম দিনে আন্দোলনকারীদের চোখ ছিল বঙ্গভবনের দিকে। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া। পদযাত্রা করে সেই কর্মসূচি সফল করেছেন আন্দোলনকারীরা। স্মারকলিপি গ্রহণ করে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সামরিক সচিব। পরে শিক্ষার্থীরা জানিয়েছেন আগামী 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। হাতে লাল সবুজের পতাকা, বুকে বাংলাদেশ। সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র, তারুণ্যের ঢল। অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা, একে অন্যকে সেই অর্থে চেনেনও না। তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে। তৈরি হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। দাবি একটাই, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা। টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবেন। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম, শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল। এবার যাত্রা শুরুর পালা। দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে TSC, শাহবাগ, মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নূর হোসেন চত্বরে। সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা। কোটা বাতিল না, কোটা সংস্কার করা হোক। এক দফা দাবি আমরা, যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক। এটা সাধারণ মানুষের দাবি, একদম সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা ভেঙে ফেলেন সেখানকার ব্যারিকেড। একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে। সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে। এদিকে 2:40 পুলিশি নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দল। প্রায় 15 মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা। এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কোয়ারে। সেখানে গিয়ে তারা জানান আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি
যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা উল্লেখ করে সরকার প্রধানের প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কোথায় পেল শিক্ষার্থীরা? বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় বলেন, কোটা এবং মেধা এক কাতারে নিয়ে আসা কৌশল ছাড়া আর কিছু নয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে নির্বাহী বিভাগের আপাতত কিছুই করার নেই বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে 3 দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সহায়তার কথা উল্লেখ করেন। শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ, জানান সফল হয়েছে সফর। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব, আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আর মেধা তো এক জিনিস না। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু। সরকার প্রধান বলেন, দুর্নীতি করলে আপন পর দেখে নয়, সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায়। অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমাকে বদমাশে আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্পটি ভারতই করবে। তিস্তার পানিটা ইন্ডিয়ায় আটকে রেখেছে, কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন উচ্চ আদালত। 27 পৃষ্ঠার ওই রায়ে হাইকোর্ট বলেছেন, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা মেনে চলতে হবে। তবে সরকার চাইলে কোটা বাড়াতে অথবা কমাতেও পারে। যদিও উচ্চ আদালতের এই রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগে।
যে রায় ঘিরে এত উত্তেজনা, আন্দোলন, অবশেষে ঘোষণার 1 মাস 9 দিন পর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। যদিও এ রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগের। 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আইনজীবীদের দেয়া যুক্তিতর্কের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এর আগে কয়েকটি রিট হয়েছিল হাইকোর্টে। সবকটি রিটেই সরকারি চাকরিতে 30% কোটা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। রায়ের শেষাংশে মুক্তিযোদ্ধা কোটাসহ জেলা, নারী, শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী কোটা পদ্ধতি মেনে চলতে বলা হয়। উচ্চ আদালত রায়ে এও বলেছেন, সরকার যদি মনে করে কোটা ব্যবস্থার পরিবর্তন, কমানো কিংবা বাড়ানো দরকার, তাহলে এ রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। 7 আগস্ট সর্বোচ্চ আদালতে শুনানির জন্য ফের উঠবে কোটা ইস্যু। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ট্রাম্পের উপর হামলার খবর। গুলিতে আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারণার সময় তার উপর বন্দুক হামলা হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে ট্রাম্প বলেন, এ লড়াই চলবে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে এরই মধ্যে ছাড়াও পেয়েছেন ট্রাম্প। হামলায় প্রাণ গেছে এক রিপাবলিকান সমর্থকের। পরে পাল্টা অভিযানে মারা যান অস্ত্রধারী। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। I really see something that said, take a look at what happened. নির্বাচনী প্রচারের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাঝেই মুহুর্মুহু গুলির শব্দ। আতঙ্কে নুয়ে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মুহূর্তেই নিরাপত্তা বাহিনী, সিক্রেট সার্ভিস তাকে ঘিরে ফেলে। শুরু হয় হইচই, হট্টগোল। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ান ট্রাম্প। দেখা যায় ডান কান থেকে অঝরে ঝরছে রক্ত। এমন অবস্থার মধ্যেই মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে ট্রাম্প বলে ওঠেন, ফাইট ফাইট। পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। কয়েক ঘন্টা পর সেখান থেকে ছাড়া পান তিনি। স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যা 6:15টার দিকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন দর্শক সারিতে থাকা একজন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও। প্রত্যক্ষদর্শীরা ও সিক্রেট সার্ভিস জানায়, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করা হয়। প্রথমে আমরা ভেবেছিলাম এটি আতশবাজির শব্দ। এরপরই দেখি ট্রাম্প তার কানে হাত দিয়ে বসে পড়েছেন। তখন আমরাও মাটিতে বসে পড়ি। হামলার পরপরই 78 বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলে জানান ট্রাম্প। তবে নিরাপদ ও সুস্থ আছেন বলেও জানান তিনি। এরই মধ্যে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস পেনসিলভেনিয়ার ব্যাটেল পার্কের বাসিন্দা বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। যুক্তরাষ্ট্রের নাগরিক জীবনের আধুনিক জীবনযাপনে এক নজিরবিহীন ঘটনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর শুধু পেনসিলভেনিয়ার বাটলার শহর নয়, পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। সবার মধ্যেই একটি প্রশ্ন, এই চলতি বছরের নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটুকু নির্বিঘ্ন হবে, কতটুকু শান্তিপূর্ণ হবে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোনো জায়গা নেই। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা তার। ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। রাজনৈতিক সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রনেতারা। ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোনো জায়গা নেই, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সবাইকে এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করারও আহ্বান জানান বাইডেন। সেই সঙ্গে ট্রাম্পের সুস্থতা কামনা করেন তিনি। নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেন ওবামা মিশেল দম্পতি। রিপাবলিকান নেতার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। এদিকে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্পিকার মাইক জনসন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। পরিস্থিতি দ্রুত সামাল দেয় দেশটির সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মৌসুমী সাথী, সময় সংবাদ। মিয়ানমার থেকে 15 দিন আগে কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে আসে সন্ত্রাসী সংগঠন আরসার সামরিক শাখার প্রধান ইলিয়াস। অস্ত্র সরবরাহের সময় এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে বিদেশি অস্ত্র আর গুলিসহ আটক করা হয় তাকে। এর জেরে ভোরে টহলরত এপিবিএনের ওপর এলো পাতারি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আর এতে গুলিবিদ্ধ এপিবিএনের সদস্য চট্টগ্রাম মেডিকেল এখন চিকিৎসাধীন। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে আসতে পারে অস্ত্রের চালান, এমন খবরে 20 নম্বর ক্যাম্পে অবস্থান নেন এপিবিএনের সদস্যরা। সংস্থাটির দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে মুহুর্মুহু গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছোড়ে এপিবিএনও। এক পর্যায়ে 3 সন্ত্রাসী পালালেও আটক করা হয় আরসার সামরিক শাখার প্রধান ইলিয়াসকে। উদ্ধার করা হয় বিদেশি 2টি G3 রাইফেল ও 50 রাউন্ড গুলি। এপিবিএন জানায়, ইলিয়াস 4 মাসে 4 দফায় সামরিক প্রশিক্ষণ নিয়েছে। মিয়ানমারে যুদ্ধ করে 15 দিন আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসে। তার নাম মৌলভী ইলিয়াস। সে 15 দিন আগে মায়ানমার থেকে যুদ্ধ করে ফিরছে দেশে এবং সে আরসা যে সন্ত্রাসী সংগঠন তার সামরিক শাখার প্রধান। শনিবার রাতে ইলিয়াসকে আটকের খবরে সক্রিয় হয় আরসার সদস্যরা। রোববার ভোরে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা টহল দলের উপর ছোড়ে এলোপাতাড়ি গুলি। পরে এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আহত হন এপিবিএনের এক সদস্য। গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে তারা পাহাড় থেকে ফায়ার করছে। তো পাহাড় থেকে ফায়ার ওপেন করলে আমরা ফায়ার ওপেন করছি। তো পরবর্তীতে আমাদের কনস্টেবলের পায়ে একটা গুলি লাগছে। তাকে আমরা তাৎক্ষণিক কক্সবাজার হাসপাতালে প্রেরণ করি। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত এপিবিএন সদস্যের নাম মোহাম্মদ শাহরাজ। তার ডান পায়ে গুলি লাগে। শঙ্কামুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এক ধাক্কায় গ্যাসের লাইন ফুটো হওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 215 কোটি টাকা। পাশাপাশি অন্তত তীব্র গ্যাস সংকটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি নির্মাণের সয়েল টেস্টের সময় ছিদ্র হয়েছিল এলএনজি সরবরাহের ওই পাইপলাইন। এই ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা উল্লেখ করে থানায় ডায়েরি করেছে জিটিসিএল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা। দিনরাত টানা কাজ করার পরও 3 দিন লেগেছে ছিদ্র হওয়া পাইপ অপসারণ করে নতুন পাইপ লাগিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে। এই সময়ে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, চায়না ইপিজেটের জেটি নির্মাণের সয়েল টেস্ট কাজ পরিচালনার সময় গ্যাস সঞ্চালন পাইপের ক্ষতি সাধন করে। জিটিসিএল কর্মকর্তারা জানতে পেরে এরপর পরেই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
বুধবার সকাল থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ। মাটির অন্তত 1.5 মিটার গভীরে অবস্থান ছিল এই পাইপের। কোনো রকম অনুমতি ছাড়া পাইপলাইনের উপর রিক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগের পাশাপাশি ক্ষতির পরিমাণ 215 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে সাধারণ ডায়েরিতে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে তরল এলএনজিবাহী দুটি টার্মিনালের। এসব টার্মিনালের তরল এলএনজি গ্যাসে রূপান্তর করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। দুটি পাইপ দিয়ে প্রতিদিন প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত বছর খারাপ অবস্থা থাকলেও চলতি বছর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে রাজধানীর এক হোটেলে বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক সমালোচনা হয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। 2টি সাবমেরিন কেবলের পর 3য় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রণোদনা ও কর ছাড় সহ নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। We are now in a better situation. We are coming out of the problems we are facing. As you know, the economy is coming very fast, coming back on track. So I'm quite confident that the challenges and the issues which we have faced in recent times, we will be overcoming, and we should be back on the path of progress. অবশেষে 1,20,000 টাকা ছুঁয়ে ফেলল এক ভরি স্বর্ণের দাম, যা কার্যকর হবে আগামীকাল থেকে। আর এ নিয়ে গেল 6.5 মাসে দাম ওঠানামার এমন হিসেব 32 বার দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে দামের এমন অস্থিরতা কখনোই দেখেনি দেশের স্বর্ণের বাজারে। এমনিতেই মূল্যবান ধাতু হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত স্বর্ণ, তার ওপর কখনো নারীর শোভা বর্ধনে, কখনো দেশের রিজার্ভ বৃদ্ধিতে, আবার কখনো বা টালমাটাল বৈশ্বিক অর্থনীতির মধ্যে বাজির ঘোড়া হয়ে বাজিমাত করা এই ধাতুটি যেন নিজের দাম বাড়াতে মরিয়া ক্ষণে ক্ষণে। এবার 1,190 টাকা বেড়ে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণ গড়ল সর্বোচ্চ দামের রেকর্ড। এক ভরির মূল্যমান দাঁড়ালো 1,20,081 টাকায়। এর আগে গত 21 এপ্রিল 1,20,000 টাকার মাইল ফলক ছুঁই ছুঁই করে ঠেকেছিল 1,19,428 টাকায়। নতুন দাম সোমবার থেকে বাজারে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যেখানে এক ভরি 21 ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে 1,14,622 টাকা, 18 ক্যারেট পড়বে 98,246 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচা কেনা হবে 81,229 টাকায়। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে তারতম্য হবে মজুরিতে। এর আগে সবশেষ গত 7 জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন 1,609 টাকা বাড়িয়ে এক ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ঠিক করা হয়েছিল 1,18,891 টাকায়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসানও। গত 10 বছরে এর পরিমাণ ছাড়িয়েছে 15,000 কোটি টাকা। অথচ এ সময় রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি। যোগাযোগ বিশেষজ্ঞরা তাই বলছেন, অপরিকল্পিত বিনিয়োগের খেসারত দিচ্ছে রেলওয়ে। আর রেল সচিবের দাবি, চলমান প্রকল্পগুলো শেষ হলে মিলবে সুফল। এজন্য অপেক্ষা করতে হবে আরও 5 বছর। দেখব নাজমুস সালেহর রিপোর্ট। গত এক যুগে রেলের বিনিয়োগ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শুধু উন্নয়নের জন্য এ সময় খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নও হয়েছে। তবে বাড়েনি যাত্রী সেবা। এক যুগ পরও যাত্রীর অভিযোগ রয়ে গেছে আগের মতোই। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। রংপুর, দ্রুতযান, চিলাহাটি,
নীলসাগর, তারপরে বনলতা, এগুলো সব ট্রেনে প্রতিদিন লেটে যাচ্ছে। এত উন্নয়নের মধ্যে রেলের 65% লাইনই ঝুঁকিপূর্ণ, 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ সংকট নিয়ে চলছে এই খাত। 5 বছর আগে যাইতে সময় লাগতো, যে সময়টা লাগতো এখনো ঠিক ওই সময়টাই লাগে, কোনো লাভ হয়নি। প্যাসেঞ্জার কিন্তু বাড়ছে। শিডিউল বেশি পর্যায়ে কয়টা ট্রেন কয়টা আসবে কোনো খবর নাই, যতগুলো বগির দরকার ততগুলো বগি পাচ্ছি না, মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। এতে প্রতি বছর বাড়ছে রেলের লোকসানের বোঝা। প্রতি বছর গড় লোকসান ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আয় বৃদ্ধির উদ্যোগ না নিয়ে অহেতুক প্রকল্পের খেসারত দিচ্ছে রেলওয়ে। একদিকে রেলের পিছনে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে কিন্তু রেলের আয় কমছে। আয় এবং বিনিয়োগের মধ্যে একটা বড় ফারাক হয়ে গেছে। ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো আসলে রেলকে তাদের অনেকটাই আমরা দেখি যে প্রকল্পগুলো আসলে প্রয়োজন নাই, অনেকটা ত্রুটিপূর্ণ যে প্রকল্প আছে সেখানে তারা বিনিয়োগ করছে। কেনাকাটায় যে অনিয়ম, দুর্নীতি, সেটার জন্য কিন্তু রেল এই লোকসানে পড়ে যাচ্ছে। এত সংকটের সমাধান না করেই রেল সচিব বলছেন, চলমান প্রকল্পগুলো শেষ হলেই মিলবে সুফল। আগামী 5 বছর পরই রেল এই দিকে এটা আরও এটা পণ্যের দিক দিয়ে, পণ্য এবং নন কোর বিজনেস থেকে যে রেলের ইনকাম সেটা আরও বেশি গুণে বৃদ্ধি পাবে এবং এই গ্যাপটা কমে যাবে। এই মুহূর্তে রেলে 36টি প্রকল্প চলমান, যা বাস্তবায়নে খরচ হবে 1,42,000 কোটি টাকা। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ লাভ তো দূরের কথা, প্রতি বছর এখন গড় লোকসান 2000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, অপরিকল্পিত উন্নয়ন আর অর্থ খরচের বিলাসী প্রকল্পের কারণে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। একটা মেজর ট্রফির জন্য ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষার অবসান, নাকি প্রথম দল হিসেবে স্পেনের 4র্থ ইউরো জয়? এই প্রশ্নের জবাব মিলবে বার্লিনের ধ্রুপদী ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে স্পেন ও ইংল্যান্ড পরস্পরকে সমীহ করলেও ইতিহাসের জন্ম দিতে চায় দুদলই। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। বার্লিনের ধ্রুপদী ফাইনালে স্পেন ইংল্যান্ডের লক্ষ্য স্থির এক বিন্দুতে, ইউরোপ শ্রেষ্ঠত্বের হাতছানিতে অমরত্বের আহ্বান। তবে অর্জনের প্রশ্নে দুদলের লাইন বেঁকে যায় সোজা বিপরীতে। অর্জনের বিচারে দুদলের পার্থক্য বিস্তর, ঠিক যেমন ইউরোয় দুদলের পথ চলা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, এক অপ্রতিরোধ্য স্পেনে বুঁদ হয়েছিল ইউরোপ। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটা, আমার বিশ্বাস তারা এটা করে দেখাবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর ভরসা রাখতে চাই। অনেকেই বলছে ভাগ্য সহায়তা, তবে ইংলিশরা যে ফাইনালের মঞ্চে উঠেছে নিজ যোগ্যতায়, তা অস্বীকার করার উপায় নেই। স্পেনের মতো তারা ছিল না দুর্দান্ত, তবে 58 বছরের আক্ষেপের প্রহরে দড়ি টানতে যে কোনো সময় অনন্য হয়ে উঠতে পারে থ্রি লায়ন্স। দেশের বাইরে ইংল্যান্ডকে প্রথম কোনো মেজর শিরোপার ফাইনালে তুলে সত্যিই আমার ভালো লাগছে। এখন আমাদের লক্ষ্য স্পেনকে হারানো, যারা এবারের ইউরোর সবচেয়ে ভালো দল। ইয়ামাল, উইলিয়ামস, অলমোই দুর্দান্ত স্পেন, কেন, ফোডেন, বেলিংহামেও বা কম কিসে ইংল্যান্ড। দুদলের কোনোটিতেই নেই বলার মতো ইনজুরি সমস্যা। উপরন্তু স্পেনের রক্ষণে শক্তি বাড়ছে কারভাহাল ফেরায়। তবে ইংলিশরা চাইলে অনুপ্রেরণা খুঁজতেই পারে স্পেনিয়ারদের চেয়ে এগিয়ে থাকার পরিসংখ্যান থেকে। এস এম ইকবাল, সময় সংবাদ। এবার কোপা আমেরিকার খবর। আরও একবার একাট্টা হয়ে শিরোপা জিততে বদ্ধপরিকর আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ ওরা জিতেছিল লিওনেল মেসির জন্য, আর এবার আনহেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচ আলবিসেলেস্তে স্মরণীয় করে রাখতে চায় কোপার শিরোপা জয় করার মধ্য দিয়ে। তবে কলম্বিয়াও চায় 23 বছরে তাদের আক্ষেপ মেটাতে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাতিন শ্রেষ্ঠত্বের এই ফাইনাল শুরু হবে সোমবার ভোর 6টায়। মঞ্চ প্রস্তুত দুদল। এক দলের সামনে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের মিশন, আর আরেক দলের লক্ষ্য নিজেদের 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরার। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ফাইনালটা আরও বেশ কয়েকটি কারণে বিশেষ। আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচটায় তাকে খালি হাতে বিদায় দিতে চায় না লিওনেল স্ক্যালোনির দল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইতিহাস গড়ার ক্ষণ গুনছে আর্জেন্টিনা। এই লড়াইটা শুধু ফুটবলারদের নয়, বরং মাঠের ফুটবল ছাপিয়ে ডাগআউটেও চলবে যুদ্ধ। কেননা দুই আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল স্ক্যালোনি আর নেস্টন লরেঞ্জেরও পরীক্ষার মঞ্চ এটা।
অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। নিজের বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবে আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন আনহেল ডি মারিয়া। তাকে সঙ্গ দেবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। একটা ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ সেটা সবারই জানা। আমরা প্রাণপণ চেষ্টা করে যাব নিজেদের সেরা ফুটবল খেলার। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভরশীল না হয়ে একটা দল হয়ে খেলবো আমরা। চেষ্টা থাকবে রক্ষণের শক্তি বাড়িয়ে জয় ছিনিয়ে নেয়ার। এদিকে ফাইনালটা কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না কলম্বিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে সাবধানী কোচ নেস্তর লরেঞ্জ। আমি মনে করি আর্জেন্টিনা এবং কলম্বিয়া সমান মানের দল। এই ম্যাচে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। সেটা করতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো সম্ভব হবে না। মুখোমুখি 43 দেখায় জয়ের পাল্লা ভারী আর্জেন্টিনার। 26 জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র 9 ম্যাচে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কার দাবিতে পদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনের শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করলেন সামরিক সচিব। পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। গণভবনে প্রধানমন্ত্রী বললেন, কর্মসূচিতে বাধা নেই, ধ্বংসাত্মক কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা। গুলিতে আহত ট্রাম্প। পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারণার সময় হামলায় রক্তাক্ত, প্রাণ গেল সমর্থকের। হত্যা চেষ্টা বলছে FBI। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।